আসসালামু আলাইকুম। শুনছেন আহমেদ হৃদয় রচিত উপন্যাস শেষ 15 দিন। আজ চতুর্থ পর্ব। জীবনের সমস্ত আশা হারিয়ে যখন অন্ধকারের অতলে ধীরে ধীরে ডুবে যাচ্ছিলাম, নিকোটিনকে যখন প্রিয়জন করে নিয়েছিলাম, ঠিক তখনই হঠাৎ করেই আমার জীবনে এলে ভাদ্র মাসের দুপুরের এক পশলা বৃষ্টির মতো। সকালের কুয়াশার মতো এলে, অনেক কাছে এলে, যতটা কাছে এলে একটা মানুষ তার আকাঙ্ক্ষাগুলো, স্বাদগুলো, অনুভূতিগুলো অন্য কারো দুহাতে তুলে দিয়ে নিশ্চিন্তে দিন কাটাতে পারে। যতটা কাছে এলে একটা মানুষ তার নিজেকে হারিয়ে ফেলে। আমার কবিতাগুলোর মাঝে এঁকে দিলে ভালোবাসার স্বাক্ষর। প্রতিটি কবিতার শেষ চরণেই যুক্ত করে নিলাম তোমার নাম এবং তোমাকে না বলা সকল কথা। জানো অর্পিতা, আজ আমার থেকে সুখী হয়তো এ পৃথিবীতে কেউই নেই। আমার দুঃখগুলো এত সুন্দর করে মুছে দিলে যে আজ আমি শত শব্দটাকেও ভুলে গেছি। আজ আমার থেকে খুশি কেউ নেই, কারণ আজ 4ই মে। আজ আমার সবচেয়ে কাছের, সব থেকে ভালোবাসার, সব থেকে প্রিয় মানুষের জন্মদিন। আজ তোমার জন্মদিন। একবার তোমার মুখ থেকে তারিখটা শুনেছিলাম। আমি কখনোই ওই তারিখ ভুলব না। ধারালো অস্ত্র দিয়ে তারিখটাকে আমার হৃদয়ে লিখে নিয়েছি। রমজান মাস, রাত 12টা। জাগতে কষ্ট হয়ে যাচ্ছে। সেহরি খাওয়ার জন্য আবার ভোর রাতে উঠতে হবে, তাই সবাই 11টার আগেই ঘুমিয়ে গেছে। আমি জেগে আছি এই বিশাল মেসেজ লিখে। যখনই 12টা বাজবে ঠিক তখনই আমি মেসেজটা সেন্ড করব। 11:45 পর থেকে সময় যেন যাচ্ছেই না। 1 মিনিট 2 মিনিট বলে শেষে সময় মতো মেসেজটা সেন্ড করে দিলাম। শুরু হয়ে গেল মাঝরাতে আমাদের কথাবার্তা। ধন্যবাদ। আমি তো ভাবছিলাম তুমি আমার জন্মদিন ভুলেই গেছো। এত সুন্দর করে দিনটিকে মনে রেখেছো, তা আমি কখনো চিন্তা করিনি। আমি কি তোমার জন্মদিন ভুলতে পারি? না না, আসলে আমার ভাবনাতেই ভুল ছিল। আচ্ছা, এখন অনেক রাত, তুমি ঘুমিয়ে যাও। ভোর রাতে আবার কথা হবে। আচ্ছা, তাড়াতাড়ি আসবে। ওকে, আমি চেষ্টা করব। বাই। সারাদিন রোজা রাখার পর শরীরটা ক্লান্ত হয়ে আসছে। রমজান মাসে এর আগেও কখনো এত সময় জেগে থাকিনি। ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এদিকে দারোয়ান জোরে জোরে বাঁশি বাজাচ্ছে। দারোয়ানের বাঁশির শব্দ শুনে বুঝতে পারলাম অনেক রাত হয়েছে। বিছানায় শরীরটা এপিট ওপিট করে যখন ঘুমিয়ে পড়লাম, কি রে, কতবার ডাকলাম, উঠলি না কেন? সারা রাত ফোন চালাস? রোজা রেখে লাভ কি যদি এক ওয়াক্ত নামাজ না পড়িস? যা, আরো ঘুমিয়ে আয়। দাঁত মেজেছিস নাকি এমনি চলে আসলি? আম্মুর কথা শুনে বুঝলাম উনি রেগে আছেন। হ্যাঁ, দাঁত মেজে এসেছি বলেই খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে আম্মুর রাগারাগিতে 2 ভাই একসাথে মিলে নামাজ পড়লাম। নামাজ পড়ে এসে দেখি অর্পিতার বেশ কয়েকটি মেসেজ। খাবার খেয়েছো? হ্যাঁ, খেয়ে নামাজ পড়ে আসলাম। জানো, আজকে আমার ইচ্ছে ছিল এই দিনটাকে তোমাকে নিয়ে ঘুরবো। অনেক দিন হলো রিকশায় উঠি না। করোনার কারণে একসাথে বসে নিরিবিলি জায়গায় আড্ডাও দিতে পারি না। আজ মন কোনোভাবে মানছে না ঘরে থাকতে। ইচ্ছে করছে তোমাকে নিয়ে হারিয়ে যাই অনেক দূরে। তবে আমি একদিক দিয়ে বেঁচে গেছি। আজ দেশের পরিস্থিতি ঠিক থাকলে আমার ফ্রেন্ড আর কোচিংয়ের স্যারদের ট্রিট দিতে হতো। আমি কারো জন্মদিনে কোনো প্রকার ছাড় দেইনি। সবাই প্ল্যান করেছিল আমার জন্মদিনে আমাকে ধরবে। কথাগুলো বলে হাসতে লাগলো। এতগুলো কথার মাঝে আমি শুধু একটি কথাই বলেছিলাম, কিছুই করতে পারবো না আজ তোমার জন্য।
কথাটি মনে হয় অর্পিতা ভালো করে শুনতে পায়নি, হয়তো শুনতে পেয়েছে বা না শোনার ভান করেছে। পরম করুণাময় আজ তোমাকে আমার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমি তার কাছে অনেক কৃতজ্ঞ। অনেক কথা আজ মনের মধ্যে ভর করেছে, কিন্তু ভাষায় প্রকাশ করতে পারছি না। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল। চারপাশে অনেক কিছুই পরিবর্তিত হয়েছে সময়ের প্রয়োজনে। শুধু বদলায়নি তুমি আমার ভালোবাসা। আমি খুব সুখী, খুব সুখী। শুভ জন্মদিন আমার ভালোবাসা। মেনি মেনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে। আমার বাস্তব জীবনে চলার পথে সবসময় একাকিত্ব কাজ করত। ঠিক তখনই তুমি এসে আমার হাতটি ধরেছ। সে হাতটি তুমি এখনো ধরে রেখেছ। এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। অর্পিতাকে আমার মনের সব কথা বলতে লাগলাম। ও আমার কথার জবাবে উত্তর দিল, তুমি তো আমাকে পৃথিবীর সবচাইতে দামি উপহারটাই দিয়েছ, সেটি হলো তোমার ভালোবাসা। পরবর্তী মেসেজের কোনো রিপ্লাই দিলাম না। আমার নীরব থাকার কারণকে ও ধরে নিয়েছে আমি রাগ করেছি। 1 মিনিটও দেরি করলো না, সাথে সাথে অনলাইন থেকে চলে গেছে। সকালে ঘুম থেকে উঠেই ঠিক করলাম যেভাবেই হোক ওর রাগ ভাঙাতে হবে। তাছাড়া আমার উপর রাগ করে থাকলে পরিবারের কারোর সাথে তেমন ভালো করে কথা বলে না। জোহরের নামাজ শেষ করে হাঁটছি আর ভাবছি কি করব আজ, কিভাবে তাকে খুশি করা যায়। চিন্তা করতে করতে বাসার গেটের সামনে। কিরে, কই তাকিয়ে হাঁটছিস? সরি ভাই, রাস্তায় দেখে শুনে ঠিক করে হাঁটবি। ওনার এই কথার কোনো জবাব দিলাম না। ঝিম মেরে দাঁড়িয়ে আছি। এখনো চিন্তা করছি কি করে খুশি করব ওকে। করোনা না থাকলে এত চিন্তা করা লাগতো না। সমস্যা তো করোনা, যে কোনো কাজ হুট করে করা যাবে না। মাথায় একটি প্ল্যান আসলো। তার জন্য 2 জন লোক লাগবে আমার সাথে। বাসায় গিয়ে ছোট ভাই শুভ আর মৃদুলকে ফোন দিলাম। হ্যালো শুভ, কই তুই? বাসায় ভাই। আমার বাসায় একটু আয় তো। আর হ্যাঁ, ভালো শার্ট প্যান্ট পরে আসবি। আচ্ছা ভাই। শুভকে ফোন দেওয়ার পর মৃদুলকে ফোন দিয়ে বের হতে বলে দিলাম। আমার বাসা থেকে মৃদুলের বাসা বেশ দূরেই, কয়েক মাইল হবে। মৃদুলকে রিকশায় করে স্টেডিয়ামে যেতে বলে দিলাম। আমি আর শুভ ওখানেই আসব। কথা শেষ করে ফোন চার্জে দেওয়া মাত্রই শুভ ডাকতে আসলো, হৃদয় ভাই বলে। ভিতরে আয় শুভ। কি ভাই, কোথাও যাবে নাকি? নারায়ণগঞ্জ যাব। কেন, কোনো কাজ আছে নাকি? গেলেই দেখতে পারবি। আচ্ছা, কে কে যাবে? আমি, তুই আর মৃদুল। শুভর কথা বলা শেষ করে হাত মুখ ধুতে গেলাম। আমি তৈরি। ভাই, আপনাকে আজ নায়কের মতো লাগছে। মেয়েরা তো প্রথম দেখায় পছন্দ করে ফেলবে। শুভ এই কথাটি বলার হাজার কারণ আছে। আমি কোনো মেয়ের সাথে দেখা করতে গেলে ফোনটা সবার আগে শুভকে দেই। চল শুভ, বের হওয়া যাক। আচ্ছা ভাই। মৃদুল আবার আমাদের জন্য স্টেডিয়ামে অপেক্ষা করছে। বাসার সামনে থেকে রিক্সা দিয়ে চলে গেলাম স্টেডিয়ামে। মৃদুল, কখন এসেছো? এই তো ভাই, কয়েক মিনিট আগে। এখন বলো কই যাবে, আর ফিরতে কয়টা বাজবে? আজ তোমরা 2 জন আমার সাথে ইফতার করবে। 2 জনের মুখে মৃদু হাসি। মৃদুল আর শুভকে এখানে আসার কারণ বলতে লাগলাম অটোতে বসে। করোনার কারণে রিকশায় বেশি দূর যায় না। যাই হোক, ওখান থেকে আবার রিকশা নিয়ে চলে যাব। ওরা আমার প্ল্যান বুঝে মাথা নাড়াতে লাগলো। হাতে সময় নিয়েই চাষারা মিনারে এসে পড়েছি। ভাই, এখন কি করব? ওয়েট, আমাদের কাজগুলো ভাগ করে নিতে হবে। আচ্ছা ভাই, বলেন আমরা কে কি কাজ করব? আমি ওদের একটা প্ল্যান ঠিক করে দিলাম। শুভ, তুই যাবি প্ল্যাটফর্ম আর মৃদুল যাবে গলাচিপা, একেবারে বালুর মাঠের শেষ প্রান্তে। তোরা 2 জনে মিলে দেখবি অসহায় ছেলে মেয়েরা
কোন জায়গায় বেশি আছে, আমার সাথে ফোনে যোগাযোগ করবি। আমার কথা শুনে ওরা দুজনেই কাজে লেগে পড়ল। আমি কিছু সময় মিনারে বসে রওনা দিলাম কলিবাজারের রাস্তায়। পাঠাগারের সামনে এসেই দেখি শুভ ফোন দিচ্ছে। শুভর ফোনে টাকা নেই। যাওয়ার সময় আমাকে বলে দিয়েছে, তাই আমি কেটে আবার নিচ থেকে ফোন দিলাম। হ্যাঁ শুভ, বল। ভাই, 2 জন পেয়েছি, তাদের নিয়ে কই আসবো? তুই এই 2 জনকে নিয়ে মিনারে আয়। আচ্ছা ভাই, আপনি কই আছেন? আমি পাঠাগারের সামনে, তোরা থাক, আমি আসছি। শুভ ফোন দেওয়ার পর আমাকে আবার বাসা থেকে ফোন দিচ্ছে। আসলে ইফতারের সময় হয়ে আসছে। আমি একটা কাজ ভুল করেছি। দেশের যে অবস্থা, এই পরিস্থিতিতে 10-12 জনকে একসাথে দেখলে প্রশাসনকে নানা কৈফিয়ত দিতে হবে। একটা কাজ করি, ওদের সবাইকে ম্যাডিনোভার সামনে আসতে বলি, তাহলে কোনো সমস্যা হবে না। মৃদুলকে ফোন দিলাম। হ্যাঁ ভাই, বলো। কই তুই? আমি ভাই মিনারে আছি, শুভ আর আমি একসাথে। তুমি কই? আমি মেডিনোভার সামনে, তোরা ওদের সবাইকে নিয়ে এইদিকে চলে আয়। আচ্ছা ভাই, ওকে, একটু চালু আসবি, এদিকে অনেক কাজ আছে হাতে। ফোন কেটেই গির্জার সামনে মহানগর ডায়াবেটিক সেন্টারের ওখানে আসলাম। একটা বন্ধুকে ফোন দিয়ে আগেই বলে দিলাম সকল ঘটনা। ও আবার আমার সব কথা শুনে। ওর নাম হৃদয়, তাই আমি ওকে মিতা বলেই ডাকি। সবাইকে একসাথে নিয়ে সুগন্ধা রেস্টুরেন্টের সামনে মিম হোটেল, ওখান থেকে বেশ কয়েক ধরনের খাবার কিনলাম। ইফতারের খাবারগুলো সুগন্ধা থেকে নিয়েছি। আমার সাথে থাকা পিচ্চিগুলোর সকল পছন্দের খাবার কিনে রওনা হলাম মেডিনোভার রাস্তায়। মিম হোটেল থেকে মেডিনোভা আসতে 3 মিনিটেরও কম সময় লাগে। মেডিনোভার সামনে এসে দেখি ওরা সবাই দাঁড়িয়ে আছে। শুভ আর মৃদুল পাটি বিছিয়ে হাতে হাতে কাজ করছে। বেশি সময় নেই, তাই সবাইকে বসতে বললাম। 3 জনে মিলে ওদের পছন্দের খাবারগুলো সামনে দিলাম এবং বলেও দিয়েছিলাম, আজানের আগে কেউ খাবে না, সাবান দিয়ে হাত না ধুয়ে কেউ খাবে না। আমি এখানে আসার সময় সবার হাত নিজে দাঁড়িয়ে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। খাবার শুরু করলাম আজান পড়ার সাথে সাথে। সবার খাবার আলাদা প্যাকেট করা ছিল, তাই আর বেশি কষ্ট করতে হয়নি। এমনকি শরবতও সবার আলাদা আলাদা ছিল। আমরা ওদের সাথেই বসেছিলাম। আজানের কয়েক মিনিট পরেই একটা কালো গাড়ি এসে থামলো সামনে। আপনারা এখানে কি করছেন? স্যার, আসলে অসহায় পথশিশুদের নিয়ে ইফতার করছি। প্রথমে রাগারাগি করলেও বুঝিয়ে বলার পর উনিও বসে পড়লেন আমাদের সাথে। সবাই একসাথে ইফতার করলাম। যাওয়ার সময় উনি আমাদের সবাইকে কিছু উপদেশ দিয়ে গেলেন। কেন জানি আমি ওনার ভক্ত হয়ে গেলাম। হাতে একটা ভিজিটিং কার্ড দিয়ে বললেন, কখনো বিপদে পড়লে স্মরণ করবেন। আমি বাসায় গিয়েই ইফতার করতাম, কিন্তু এত সুন্দর একটি পরিবেশ দেখে নিজেও বসে গেলাম। ওনাকে বিদায় দিয়ে আমি ওদের সাথে স্মৃতি হিসেবে কয়েকটা ছবি তুলে রাখলাম। ইফতারের পরেও বেশ কয়েক মিনিট ওদের সাথে গল্প করলাম। মৃদুলের বাসায় ফেরার সময় হয়েছে, তাই আর বেশি সময় দিতে পারলাম না। মৃদুল এবার এসএসসি পরীক্ষা দিবে। তাছাড়া নারায়ণগঞ্জে করোনার পরিস্থিতিও ভালো না, তাই ওর বাসা থেকে বারবার ফোন দিচ্ছে। একটা অটো পেয়েছি, স্টেডিয়ামে যাব, তবে একটা শর্ত আছে, তাকে জনপ্রতি 5 টাকা করে বেশি দিতে হবে। তার মানে আগে ছিল 10 টাকা, এখন আমাদের ভাড়া দিতে হবে 15 টাকা। দেরি না করে উঠে বসলাম। শুভ আমাকে বলতে লাগলো, ভাই, আজকের দিনটা শ্রেষ্ঠ দিন হিসেবে মনে থাকবে আমার। ধন্যবাদ তোমাকে ভাই, এমন একটা দিনে আমাদের সাথে রাখার জন্য। শুভর কথার তালে মৃদুলও বলতে লাগলো, ভাই, দারুণ উপহার দিয়েছেন। সত্যি কথা বলতে কি ভাই, খারাপ লাগে, এই শহরে কত নামি দামি লোকজন আছে, তারা কেন অসহায়দের পাশে দাঁড়ায় না? ভাই নামো, এসে পড়েছি। স্টেডিয়ামে নেমে 2টা রিক্সা নিলাম। মৃদুলকে আসার পথে আরো কয়েকটা ফোন দিয়েছিলাম। মৃদুল, তুই চালু করে বাসায় যা, আমি রিক্সা ভাড়া দিয়ে দিয়েছি, পৌঁছে একটা ফোন দিবি।
মৃদুলকে রিকশায় তুলে দিয়ে আমি আর শুভ চলে আসলাম বাসায়। আচ্ছা ভাই, কাল সকালে দেখা হবে ইনশাল্লাহ। শুভকে বিদায় দিয়ে বাসায় আসলাম। বাসার সবাই আমাকে দেখে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা। ইফতারের সময় বাসায় ছিলাম না, তাও আবার কাউকে কিছু না বলে বেরিয়ে গিয়েছিলাম। আম্মু এমন করে তাকিয়ে আছো কেন? দেখছি আমার বাপটা অনেক বড় হয়ে গেছে। আম্মু কি হলো, হঠাৎ এই কথা কেন? কই ছিলি তুই? একটা দাওয়াতে। আমাকে খাবার টেবিলে বসিয়ে বেশ কয়েক রকমের খাবার সামনে এনে দিয়ে খেতে বলল। তাকিয়ে দেখলাম সব আমার পছন্দের খাবার। আম্মু তোমাকে এত কষ্ট কে করতে বলেছে? বাকিরা সবাই কই? সবাই খেয়েছে। এই খাবার সবার জন্য না। মানে? একজন তোমাকে খাবারগুলো দিয়েছে। কে সে? অর্পিতা। সকাল থেকে মেয়েটা তোর জন্য সকল পছন্দের খাবার রান্না করেছে, কয়েক মিনিট আগে এসে দিয়ে গেল। আম্মুর কথা শুনে খাবার গলার ভিতর আটকে গেল। তাকিয়ে দেখি ভাবি মুখের সামনে পানি এগিয়ে দিচ্ছে। পানি খেয়ে সবাইকে উদ্দেশ্য করে বললাম, অর্পিতা আমার ফ্রেন্ড। আমরা সকলে তা আগে থেকেই জানি। এখন যাও, ফোন দাও, মেয়েটা তোমার ফোনের অপেক্ষায় বসে আছে। একটু লজ্জা পেলাম। মুচকে একটা হাসি দিয়ে আমার রুমে চলে আসলাম। বাহিরে কি যেন কথাবার্তা হচ্ছে। মেয়েটা অনেক সুন্দর, এই কথাটি ছাড়া আর কোনো কথাই শুনতে পেলাম না। মেসেঞ্জারে ঢুকে দেখি 15টা মেসেজ। কেমন হয়েছে রান্না? খুব ভালো। বিয়ের পর এই রান্না করলে চলবে নাকি আরো উন্নত করতে হবে? চলবে, তবে সব খাবারই মিষ্টি কেন? ভালোবাসা বেশি ছিল তাই? তাই বুঝি? হ্যাঁ, এখন মিষ্টি খাওয়া বেশি করে, বিয়ের পর ঝাল খেতে হবে। 9টা বেজে গেছে। আজ তারাবির নামাজ পড়তে পারিনি, তবে বাসায় এশার নামাজটা পড়তে হবে। আজ সারাদিন কই ছিলে? তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে বাহিরে ছিলাম। পেরেছ কি? ছবিগুলো দেখো। পাগল তুমি, আমাকে এতটা ভালোবাসো। কতটা ভালোবাসি জানি না, তবে আমি বেঁচে থাকতে তোমার ইচ্ছেগুলো পূরণ হবে। আমি জানি তুমি কতটা ভালোবাসো, তাই তো আমিও সবসময় প্রার্থনা করি তোমাকে পাওয়ার জন্য। আজ দিনটি আমাদের কিভাবে কাটানোর কথা ছিল আর কিভাবে কাটালাম। আমি তোমাকে একবার দেখার জন্য বাসা থেকে অনেক মিথ্যা কথা বলে বের হয়েছি, কিন্তু দেখতে পেলাম না। রাতে ভিডিও কলে কথা হবে। আচ্ছা, এখন আমি অনলাইন থেকে যাচ্ছি, নামাজ পড়তে হবে। তুমিও পড়তে বসো। আর হ্যাঁ, আমি খাবার খেয়েছি, তুমিও খেয়ে নাও। বাই। অল্প একটু রাগ আর অভিমানের জন্য কত কিছু ঘটে যায় আমাদের জীবনে, যা আমরা সহজে বুঝতেই পারি না। আমাদের জীবনের প্রায় প্রতিটা মুহূর্তের সাথেই মিশে আছে কিছু রাগ অভিমানের ছোঁয়া। রাগ অভিমান মানুষের প্রিয়, সহজেই ছাড়তে চায় না। আজ রোজাটা কেমন যেন লাগছে। এর আগে 14টা রোজা আমার কাছে তেমন কিছু মনে হয়নি। আজ 15 নম্বর রোজাটা রাখতে কেন যেন কষ্ট হচ্ছে। কাল রাতে তেমন খাবারও খেতে পারিনি। বেশ ব্যস্ত সময় কাটাচ্ছি কয়েকদিন। জোহরের নামাজ পড়ে একটু শুয়েছিলাম। কখন যে চোখের পাতা এক হয়েছে তা বলা মুশকিল। ঘুমের জন্য আসরের নামাজটাও পড়া হয়নি। ফেসবুকে ঢুকে কথাগুলো ভাবছি আর অর্পিতার আইডি খুঁজছি। তালিকায় লিস্টে 1 কি 2 থাকে, কিন্তু আজ খুঁজে পাচ্ছি না। সাথে সাথে মেসেঞ্জারে সার্চ দিয়ে বুঝলাম আমাকে ব্লক করে দিয়েছে। তবে ব্লক কেন দিল বুঝলাম না। বাসায় কোনো সমস্যা হয়েছে নাকি আবার? বেশ কয়েকবার ফোন বাজার পর কেউ ফোন রিসিভ করলো। আমি একাই এপাশ থেকে হ্যালো হ্যালো বলে যাচ্ছিলাম, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ নেই। অর্পিতা কখনোই এমন করতে পারে না। তবে ফোন কে ধরলো? ধরে কথা কেন বলল না? ইফতারের সময় হয়ে এসেছে। ইফতার করার পর আবার না হয় একবার ফোন দিব। ইফতার শেষে এবার ফোন দিলাম। মিনিমাম 15-16 বার ফোন দেওয়ার পর ফোন ধরলো। কি হয়েছে? কিছু না,
আবার কি হবে? ফোন দিচ্ছিলাম, ধরনি কেন? প্রয়োজন বোধ করিনি তাই। ওর কয়েকটি কথায় বুঝে গেলাম কিছু একটা হয়েছে, তবে কি হয়েছে বুঝতে পারছি না। 90% রাগ তো মনে হয় আমার উপরেই দেখা যাচ্ছে। আমার উপর রাগ করার বিশেষ কোনো কারণও খুঁজে পাচ্ছি না। ও, তার মানে এখন আমি প্রয়োজনের বাইরে? সেটা নিজে করে নিয়েছো মানে? কি বোঝাতে চাও? আমি আর তোমাকে কি বোঝাবো? বোঝানোর লোক তো অনেক আছে। ওর কথাতে এখন ভালোভাবে বুঝতে পারছি রাগটা আমার উপরেই। আমি কি এর আগে কিছু করেছি? তেমন কিছু মনে পড়ছে না। তাহলে কেন রাগ করলো? কথা কম বলাতে নাকি? আমার মনে হয় সেটাই হবে। 2 দিন খুব বিজি ছিলাম, তাই কথা বলতে পারিনি। আসলে 2 দিন খুব বিজি ছিলাম, তাই কথা বলতে পারিনি। আমার সাথে কথা না বললেও অন্যজন তো আছেই। মানে? আমার মুখ খারাপ করো না। কেন? আমি কি করেছি? সেটা তুই ভালো জানিস। এগুলো কি? তুই তো কারি কেন? 100 বার বলবো, তুই আজকের পর থেকে আমাকে মেসেজ ফোন কিছুই দিবি না। আরে আজব তো, কি হয়েছে সেটা বলো। সেটা তোর ভালোবাসার ঐশীকে জিজ্ঞাসা কর। বুঝতে পারলাম রাগটা তাহলে কোথায়। তবে এই বেচারিটা কে? আমি কি চিনি? আমার সাথে কি ফেসবুকে অ্যাড আছে? মনে হয় না। তাহলে কে এই ঐশী? তুমি কি আমার সাথে কথা বলতে চাও না? না, মরে গেলেও না। আমার ভুল কি ছিল? তুই আমার সাথে অভিনয় করেছিস। আমি অভিনয় করিনি। আমি তোর মুখে একটা কথাও শুনতে চাই না। আমি তোকে ভালোবাসি না। তুই আমাকে আর কল দিবি না। তুই তোর ভালোবাসাকে মেরে ফেলেছিস। আমি তোকে খুব ভালোবাসতাম, আর তুই কি না আমার সাথে এমন করলি। তোর দেওয়া সকল জিনিস আমি এই হাতে ভেঙে ফেলেছি। ভালো থাকিস তুই। আমার ঘেন্না হচ্ছে যে আমি তোর মতো একটা ছেলেকে ভালোবেসেছি। বিষয়টা অনেক দূর চলে যাচ্ছে। এত রাগ করার কারণটা কি? অর্পিতা আমার কোন একটা কথাও শুনলো না। তার মানে ও আমাকে বিশ্বাস করে না। ঠিক আছে, আমিও কোনোদিন কল দিব না। সে এতগুলো কথা আমাকে বলতে পারলো। ফোন রেখে দেওয়ার পর আমি মসজিদে চলে গেলাম তারাবি নামাজ পড়ার জন্য। আজ আর নামাজ শেষে বন্ধুদের সাথে আড্ডা দিতে মনে যাচ্ছে না, তাই তারাবির নামাজ শেষ করে সরাসরি বাসায় চলে আসলাম। মা ডাকছে খাবার খাওয়ার জন্য। মন ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। অনেকবার ডাকার পর খাবার খেয়ে চলে আসলাম নিজের ঘরে। এখনো ফোনটা বন্ধ। মন মানছে না। অর্পিতার সাথে কথা বলতে মন চাচ্ছে, তাই নিজে থেকেই মেসেজ দিয়ে রাখলাম। রাগ জিনিসটা ভালো না, অভিমান তো আরও। যাই হোক, আমিও রাগ করে বসলে সম্পর্ক আর ভালোর দিকে এগোবে না। আগে বুঝিয়ে রাগ কমিয়ে নিয়ে আসি, পরে জানা যাবে রাগের কারণ। রাগ শরীরের একটা অনুভূতির নাম মাত্র। রাগ হয়তো কোনো কারণে সব কিছুতেই করা যায়, কিন্তু অভিমান সবার সঙ্গে করা যায় না। তবে অনেকেই বলেন রাগ করাটা অভিমানের চেয়ে ভালো, কারণ অভিমান বড়ই কঠিন অবস্থা দাঁড় করিয়ে দেয়। যদিও অভিমানে ভালোবাসা থাকে, আর রাগে থাকে ঘৃণা ও প্রতিশোধের স্পৃহা। অভিমানে শাসন থাকে, আর রাগে জিজ্ঞাসা থাকে। অভিমানে নীরবতা ও কষ্টানুভূতি থাকে, আর রাগে গর্জন ও ভয়াবহতা থাকে। অভিমানে দুটি হৃদয় জড়িত থাকে, আর রাগে ততোধিক ব্যক্তি জড়িত থাকে। অভিমানের সমাপ্তি হয় ভালোবাসার সখানুভূতি দিয়ে, আর রাগের সমাপ্তি ঘটে ধন জন ও সম্মানের ক্ষতি দিয়ে। আমি বেশ কয়েকটা বড় বড় মেসেজ দিতে লাগলাম। আমি জানি এইসব মেসেজ অর্পিতা পড়েছে, তবে রাগ করার কারণে রিপ্লাই দিবে না। মাথায় একটা বুদ্ধি আসলো, মেসেজের ধরন পরিবর্তন করতে হবে। আরও বেশ কয়েকটা মেসেজ দিলাম, কোনো সাড়া শব্দ পেলাম না। হয়তো ঠিকভাবে তোকে বুঝতে পারিনি, কিন্তু ভালোবাসি খুব। হয়তো খুবভাবে তোকে বুঝতে পারি না, তারপরও ভালোবাসি খুব। হয়তো একটু সাদামাটা, কিন্তু ভালোবাসি খুব।
তোমায় আমি ভেবে ভেবে রাত করি পার, তোমার কাছে পেলাম শুধু কষ্ট উপহার। ভেবেছিলাম তুমি আমার মন বাগানের ফুল, সেটাই ছিল আমার জীবনের বিরাট একটা ভুল। রাত 12টা বেজে গেছে, তাই আর জাগতে পারছি না। আমিও নিজ থেকে শপথ করে নিলাম, অর্পিতা নিজ থেকে ফোন না দেওয়া পর্যন্ত আমি ফোন দিব না। ফোনটা বালিশের চিপায় রেখে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে এসে আবার ফোন হাতে নিয়ে দেখতে লাগলাম রিপ্লে আসছে কিনা। না, এখনো কোনো রিপ্লে আসেনি। অর্পিতাকে আরও একটি মেসেজ দিতে লাগলাম, তুমি ভালো থাকো। কিন্তু আবার আমার মনে হয়, না, আমাকে ছাড়া তুমি ভালো থাকতে পারো না। তোমার উপর আমার এক আকাশ অভিমান। কেন জানি মনে হয় তুমি আমাকে ভুলে গেছো তুমি সেই সব দিনগুলোর কথা। তোমার কোনো কিছুতেই আর আমি নেই। তোমার কাছে এই চিঠি আমার কাগজে কুলাবে না। মনে মনে কি তুমি শুনতে পাও? শুনতে যদি পাও তাহলে শেষ একটা প্রশ্ন, আচ্ছা, আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? আমি বিচ্ছিন্ন সান্ত্বনায় যতটুকু পারা যায় রাখবো নিজেকে সামলে। তুমি কাঁদছো ভেবে আমিও কাঁদবো। তবে কখনো বৃষ্টি নামলে। ভালো থেকে অর্পিতা। মেসেজটা দিয়ে ঘুমিয়ে পড়লাম। ভোর রাতে আবার জাগতে হবে। দীর্ঘ 15 ঘন্টা পর অর্পিতার রিপ্লে। আমি তখন বিশেষ একটা কাজ করছিলাম, তাই 15 মিনিট দেরিতে দেখতে পেলাম। শুনছিলেন আহমেদ হৃদয় রচিত উপন্যাস শেষ 15 দিন। উপন্যাসের বাকি অংশ শুনতে পাবেন পরবর্তী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।